আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটার ব্যাপারে পুলিশ জানতে পেরেছিল 28শে জানুয়ারি 1983 সাল, শীতকালের রাত্রেবেলায় 10টার সময়। রাত 10টা মানেই কিন্তু শীতকালে এক গভীর রাত। একটা আননোন নম্বর থেকে ফোন কল এসেছিল গড়িয়াহাট থানায়। আগেকার দিনে কোথায় থেকে ফোন আসছে, কে ফোন করলো ইত্যাদি বোঝার এতটা সুযোগ সুবিধা ছিল না। সেই জন্যই বলছি যে আননোন একটা ফোন নাম্বার, কারণ এখনো পুলিশ বা কেউ জানতে পারেনি যে ওই নম্বরটা বা ওই যে ফোনটা এসেছিল সেটা কার। তো যাই হোক, রাত্রেবেলায় থানায় একটা ফোন এসেছিল। এই ফোনে বলা হয়েছিল যে বণিক বাড়ি তার বড় বৌমাকে মেরে ফেলেছে। এই কথাটা বলেই কিন্তু ফোনটা কেটে গেছিল। পুলিশ স্টেশন থেকে বণিক বাড়ির বিশাল বিল্ডিং এর দূরত্ব ছিল 1.5 মিনিটের একটা দূরত্ব। পুলিশ টিম সঙ্গে সঙ্গে সেখানে চলে এসেছিল। সবাই জানতো বিশাল একখানা ধনী ফ্যামিলি ছিল বণিকদের বাড়ি। চন্দ্রনাথ বণিক ছিল যার নাম। তো একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং, উপরে নিচে সব জায়গায় ভাড়া দেওয়া আছে। তিনি মাঝখানে 5 নম্বর তলায় নিজের ফ্যামিলিকে নিয়ে থাকেন। এই 5 তলায় উঠে গেল পুলিশ টিম, গিয়ে দেখলো কোলাপসিবল গেটে তালা দেওয়া। ভেতরের যে কাঠের দরজা সেটা অর্ধেক বন্ধ অর্ধেক খোলা। পুলিশ টিম গিয়ে যখন ডাক দিল, প্রথমে পুলিশ শুনতে পেয়েছিল কিছু মহিলা কিছু পুরুষের গলার আওয়াজ বাড়ির ভেতরে। পুলিশ ডাক দিতেই যে পুলিশ এসছে একটু দরজাটা যাতে খোলা হয়, সঙ্গে সঙ্গে সবাই চুপ করে গেল। কেউ কোথাও কোনো কথা বলছে না, একদম চুপচাপ। ভেতরে যে আলো জ্বলছিল সেই আলোর সুইচটাও কেউ অফ করে দিল। পুরো বাড়ি, মানে পুরো 5 তলার যে ফ্ল্যাট, 1000 স্কোয়ার ফিটের একটা বিশাল ফ্ল্যাট ছিল তাদের, যাতে তারা থাকতো। তো সেখানে বারবার ডাকাডাকি পরেও কেউ দরজা খুলল না। দমকল বিভাগে ফোন করা হলো, তারা এসে কোলাপসিবল গেটের তালা ইত্যাদি ভাঙলো। ভাঙার পরে পুলিশ টিম ভেতরে গেল। পরপর পরপর অনেক ঘর। একটা ঘরে পুলিশ টিম দেখলো 3জন ছোট বাচ্চা শুয়ে রয়েছে। একটা ঘরে বৃদ্ধা এক মহিলা, সে ঘুমাচ্ছে। আরো একটা ঘরে একজন অসুস্থ মহিলা, তার সেলাইন চলছে। একটা ঘরে 12 বছরের একটা ছেলে ঘুমিয়ে রয়েছে গভীর ঘুমে। পুলিশ টিম এগোচ্ছে, 3জন মেয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ টিম তাদের পরিচয় জানতে চাইলে তারা কেউ কোনো কথা বলছে না। পুলিশ টিম আন্দাজ করে বুঝলো যে ওই 3জন মেয়ে হচ্ছে বণিক বাড়ির মেয়ে। তার মধ্যে 2জন অবিবাহিত, একজন বিবাহিত মেয়ে ছিল। পুলিশ এবার এগিয়ে গেল একটা বন্ধ ঘরের দিকে। সেই ঘরে একটা তালা বন্ধ করা ছিল, আর দরজার সামনে দাঁড় করানো ছিল একটা ভারী বিশাল লোহার দোলনা। পুলিশ টিম, দমকল বাহিনী সবাই মিলে সেই দোলনাটাকে সরালো। সরাবার পরে আবারও ওই রুমের তালাটা ভাঙা হলো। ভাঙার পরে দরজা খুলতেই প্রচন্ড দুর্গন্ধ। পুলিশ টিম এদিক ওদিক খুঁজতে শুরু করলো। প্রথম যেদিকে চোখ গেল সেটা হচ্ছে একটা ফোল্ডিং খাট। সেই ফোল্ডিং খাটের ওপরে রয়েছে প্রচুর বিছানার চাদর, বালিশ, তোশক, লেপ, একদম পাহাড় তৈরি করা হয়েছে। সেটাকে যখন একটা একটা করে নামানো হলো, সবশেষে দেখা গেল এক মহিলার বডি। বডিটা নষ্ট হওয়া শুরু হয়েছে। পুলিশ সেই 3জন মহিলার কাছে যে মারা গেছে তার ব্যাপারে জানতে চাইলে তারা কিছুই বলল না। এবার পুলিশ ওই বাড়িতেই যে একটা রুমে 12 বছরের একটা বাচ্চা ঘুমাচ্ছিল তাকে ঘুম থেকে তুললো। তোলার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে ওই ঘরে যে আছে সে কে। তাকে যখন দেখানো হলো সে বলল যে ওটা তার বড় বৌদি, নাম দেবযানী বণিক। পুলিশ টিম বডিটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠায়। কিচেনে ছিল তালা চাবি দেওয়া। কিচেনের তালাটা ভাঙতে সেখান থেকে 2জন কাজের লোক বেরিয়ে আসে। ওই বাড়িতে ছিল মোট 5জন কাজের লোক,
যারা দিন রাত সেখানে থেকে নিজেদের কাজকর্ম করত। যে বৃদ্ধা ঘরে ঘুমাচ্ছিলেন সে ছিলেন চন্দ্রনাথ বণিকের মা। এক অসুস্থ মহিলা যার সেলাইন চলছিল সে ছিল চন্দ্রনাথের স্ত্রী, মানে দেবযানীর শাশুড়ি। তিনি অসুস্থই থাকতেন। যে মারা গেছিল দেবযানী বণিক, তার ব্যাপারে যদি একটু বিস্তারিত বলি তাহলে সে ছিল বর্ধমানের মেয়ে। বর্ধমানে বিপুল সম্পত্তির মালিক গণপতি দত্তর একমাত্র মেয়ে। তাদের ছিল রাইস মিল, তাদের ছিল পেট্রোল পাম্প, তাদের ছিল মাছের ভেড়ি, অসংখ্য বাড়ি, অনেক অনেক জমি সম্পত্তি। তার স্ত্রীর নাম ছিল সুধা দত্ত। তার 3 ছেলে 1 মেয়ে, রামদাস, দেবদাস, বিপ্রদাস। তার 3 ছেলের মধ্যে তার দ্বিতীয় ছেলে দেবদাস। দেবদাসের বিয়ের ব্যাপারে তিনি নিমন্ত্রণ করতে নিজের মেয়ের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি গড়িয়াহাটে গেছিলেন। তিনি সেখানে গিয়ে তাদের বাড়িতে বসেছেন। এমন সময় তার মেয়ের যে শ্বশুর মশাই আর শাশুড়ি, তারা দুজন বহুদিন থেকে মনে মনে চাইছে তাদের যে দুজন আনম্যারিড মেয়ে আছে তার মধ্যে যে বড়, তার নাম ছিল চিত্রা, চিত্রার সাথে তিনি দেবদাসের বিয়ে দিতে চাইছিলেন। সেটা তিনি বেশ কিছুদিন ধরে ভেবে রেখেছিলেন, কিন্তু বলার সময় সুযোগ হয়নি। সেই দিনই তিনি বলেছিলেন যে আমি চাই আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হোক। এই কথাটা শুনে দেবযানীর বাবা, সে বলেছিল আমার ছেলে দেবদাসের বিয়ে ঠিক হয়ে গেছে, সেই বিয়েতেই আপনাকে নিমন্ত্রণ জানাবার জন্য আমার আজকে আসা। 1 মাস মাত্র বাকি রয়েছে, সবান্ধবে আপনাকে সেই বিয়েতে আসতেই হবে। এই ব্যাপারটা দেবযানীর শ্বশুরের বা শ্বশুর বাড়ির লোকজনের দেবযানীর বরের একদম ভালো লাগেনি। তারা চেয়েছিল যতই বিয়ে ঠিক হয়ে যাক, সেই বিয়েটা ক্যান্সেল করে দেবযানীর দাদার বিয়ে যেন দেবযানীর ননদ চিত্রার সাথেই দেওয়া হয়, যেটা কিন্তু সম্ভব হয়নি। তারপরে 1 মাস কাটে, এসে যায় বিয়ের দিন। বণিক বাড়ির লোকজনেরা বিয়ে বাড়িতে পৌঁছেছে। ইতিমধ্যে বিয়ে বাড়িতে এসে পৌঁছেছে ডক্টর বিষ্ণু নামের একজন দেবযানীদের নিকট আত্মীয়। দেবযানীদের আত্মীয় হলেও দেবযানীর যে শ্বশুর বাড়ি চন্দ্রনাথ বাবু, তার সাথে সেই ভদ্রলোক ডক্টর বিষ্ণুর বিশাল শত্রুতা। সেই জন্য চন্দ্রনাথ বাবু কখনো আশা করেননি যে সবকিছু জানা সত্ত্বেও দেবযানীর বাড়িতে ডক্টর বিষ্ণুকে নিমন্ত্রণ করা হবে আর তার সাথে দেখা সাক্ষাৎ হবে ওই বিয়ে বাড়িতে। তিনি দেবযানীর বাবার সাথে দাদার সাথে তুমুল ঝগড়া করে সেই বিয়ে বাড়ি থেকে নিজের পুরো ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে চলে আসেন। দেবযানীকেও সঙ্গে নিয়ে আসেন। দেবযানীর এই ব্যাপারগুলো একদম ভালো লাগছিল না। তার বাপের বাড়ি যাওয়াটাও বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, সেই সময় ফোনের চল ছিল না এত। দেবযানীর বন্ধ হয়ে যায় বাপের বাড়িতে চিঠি লেখা পর্যন্ত। কিন্তু দেবযানীর বাড়িতে যে 5 জন কাজের লোক ছিল, তার মধ্যে 2 জন কাজের লোক তাকে ভীষণ স্নেহ করত। তাদের বাড়িও ওই বর্ধমানের দিকেই ছিল। তারা যখন যখন নিজের বাড়িতে যেত, তখন দেবযানী সেই কাজের লোকেদের হাতে হাতে লেখা একটা চিঠি দিত তার বাবার রাইস মিলে বাবার হাতে পৌঁছে দেওয়ার জন্য। সে তাতে নিজের বাবাকে বারবার লিখতো, আমি খুব কষ্টের মধ্যে আছি, এরা হয়তো আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে নিয়ে যাও। সেই সময় সাধারণত বাবারা নিজের মেয়েদেরকে বাড়ি নিয়ে গিয়ে রাখতে অপমান বোধ করতেন। মেয়ে বারবার বলা সত্ত্বেও বাবা কিন্তু কোনো স্টেপ নেননি। মেয়েকে ওই বণিক বাড়িতেই শত অত্যাচারের মধ্যেও সম্মান বাঁচানোর জন্য ফেলে রেখেছিলেন। এবার সব থেকে বড় আরো একটা ঘটনা ঘটে। ঘটনাটা ছিল চন্দ্রনাথের বিজনেসে লস হয়ে যায়। সেই লসটা যদি ঠিকমতো হিসাবে বলা যায় তাহলে প্রায় 1.25 কোটি, 75 লাখ টাকার একটা লস। সেই 75 লাখটা
চন্দ্রনাথ বণিক নিজের বৌমার বাবা ধনপতির কাছে চাইছিলেন। ধনপতি বলেছিলেন যে অত টাকা আমি দিতে পারবো না, আমার কাছে এই মুহূর্তে নেই, আমি 10 লাখ টাকা পর্যন্ত আপনার হেল্প করতে পারি। এই কথা শুনে চন্দ্রনাথ বণিক ভীষণ রেগে গেছিলেন। তারপর থেকে প্রত্যেক দিন ধনপতি দত্তর ওই না বলার শাস্তি তার মেয়েকে পেতে হচ্ছিল। চন্দন প্রতিদিন লাঠি দিয়েও নিজের স্ত্রীকে মারধর করত। 1982 সালে দুর্গাপুজোর একদিন, সেদিন চুপি চুপি মেয়ে বাবাকে কল করেছিল। সেই কলে সে নিজের বাবাকে বলেছিল, আমার ভালো লাগছে না, আমাকে এখানে প্রচুর অত্যাচার সহ্য করতে হচ্ছে, আমাকে এখান থেকে নিয়ে যাও। মা আর বাবা মেয়েকে দেখতে এসেছিল পুজোর পর, তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার ওই বাড়িতেই রেখে গেছিল তারা। বলেছিল সহ্য করো, মেয়েদের জীবন এমনই, পরে সব ঠিক হয়ে যাবে, আর এই বাড়িতে তুমিই থাকবে, তখন এটাই তোমার বাড়ি হয়ে যাবে, তুমি যা বলবে তখন সেটাই হবে। আর যাওয়ার সময় মা আশীর্বাদ করেছিল তাকে যে তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক, তুমি যেন সদবা এই পৃথিবী থেকে যেতে পারো। সত্যি কিন্তু তার শাখা সিঁদুর অক্ষয় হয়েছিল, সে সদবাই এই পৃথিবী থেকে গেছিল। তবে এই পৃথিবী থেকে যেতে তাকে বাধ্য করেছিল তার হাজবেন্ড। এবার একদিন ধনপতি দত্ত বর্ধমান থেকে বেরিয়েছিলেন, নিজের মেয়ের বাড়ি দেখা করতে এসেছিলেন। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তাকে তার মেয়ের সাথে মাত্র 10 মিনিট দেখা করতে দেওয়া হয়েছিল। সেই 10 মিনিটে তিনি নিজের মেয়েকে বুঝিয়েছিলেন যে সহ্য করো, সব বাড়িতেই মেয়েদের প্রথম প্রথম একটু অত্যাচার সহ্য করতে হয়, পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে, তুমি মাথা ঠান্ডা রাখো। এই কথা বলে তিনি চলে গেছিলেন, কিন্তু মেয়ে তার সাথে যেতে চাইছিল বাড়ি। তিনি মেয়ের শ্বশুরকে বলেছিলেন যে আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই, তো শ্বশুর বলেছিল না এখন হবে না। তো সেই 10 মিনিট দেখা করে তিনি চলে গেছিলেন বর্ধমান। এবার ঘটনার দিন, যেদিন ওই ঘটনা ঘটেছিল, সেদিন আবারও নিজের বাড়িতে ফোন করেছিল দেবযানী। ফোনটা ধরেছিল দেবযানীর দাদা। দাদাকে সে কাঁদতে কাঁদতে বলেছিল আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি থাকতে পারবো না, এরা আমাকে মেরে ফেলবে। দেবযানীর দাদা দেবযানীকে বনু বলে ডাকতো, সে বলেছিল বনু তুই চিন্তা করিস না, আমরা এক্ষুনি আসছি, আজকেই আসছি, তোকে বাড়ি নিয়ে চলে আসবো। দাদা ফোনটা বাবাকে দিয়েছিল, বাবা সেই একই কথা বলেছিল দেবযানীকে, একটু অপেক্ষা করো আমরা আসছি। ততক্ষণে দেবযানীর হাত থেকে দেবযানীর শ্বশুর চন্দ্রনাথ ফোনটা কেড়ে নিয়েছিল। ফোনটা কেড়ে অপর প্রান্তে থাকা বৌমার দাদা আর বৌমার বাবাকে বকাঝকা করে অপমান করে ফোন রেখে দিয়েছিল। বেশ কিছু ঘন্টা পরে সন্ধ্যের দিকে মেয়ের বাবা আর দাদা ফোন করে নিজেদের মেয়ের বাড়িতে। ফোনটা ধরেছিল মেয়ের শ্বশুর, মানে দেবযানীর শ্বশুর চন্দ্রনাথ বণিক। ফোন ধরে সে মেয়ের বাবাকে বলেছিল যে চন্দন আর চন্দনের স্ত্রী মানে আপনার মেয়ে দেবযানী, তারা দুজন সিনেমা দেখতে গেছে। এই কথাটা শোনা মাত্রই দেবযানীর বাবা আর দেবযানীর দাদা মা সবাই নিশ্চিন্ত হয়ে গেছিল। খুব ভালো হয়েছে, মেয়ে জামাই আবারও আগের মতো আনন্দ করছে, সিনেমা দেখতে গেছে, তার মানে তাদের দুজনের মধ্যে গন্ডগোল এবার ধীরে ধীরে শেষ হয়ে যাবে, সব নর্মাল হয়ে যাবে। সেই রাতেই কিন্তু ওই ঘটনা ঘটেছিল। চন্দন মাঝে মাঝেই দেবযানীকে মারধর করত। সকাল থেকে এই যে ঘটনাগুলো ঘটেছিল, দেবযানী চুপি চুপি নিজের বাড়িতে কল করেছিল, বাবার সাথে দাদার সাথে কথা বলেছিল, শ্বশুর বাড়ির ব্যাপারে নালিশ করেছিল, বাবা দাদা আবার পাল্টা সন্ধেবেলায় ফোন করে মেয়ের খবর নিতে চেয়েছিল। এই ব্যাপারগুলোতে চন্দনের এত রাগ বেড়ে যায়। 28 বছর বয়সী চন্দন নিজেকে আটকে রাখতে পারেনি, লাঠি দিয়ে প্রচুর মারধর করে নিজের স্ত্রীকে। স্ত্রীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। একসময় 22 বছরের স্ত্রী দেবযানী মারা গেছিল। শ্বশুর বাড়িতে সেই সময় ছিল শ্বশুর মশাই, দুজন ননদ, একজন দেওর, যে সেই সময় ছিল নাবালক। সবাই কিন্তু দাদাকে সাহায্য করেছিল, প্রমাণ লোপাটেও সাহায্য করেছিল।
বাড়ির কাজের লোকেরা পরবর্তীকালে পুলিশকে নিজেদের বয়ানে সব বলেছিল। বছর ধরে তারা কিভাবে পুত্রবধূর ওপর অত্যাচার করত সেগুলোও জানিয়েছিল। কিন্তু এতদিন তাদেরকে শাসিয়ে রাখা হয়েছিল, তারাও কাজ হারাবার ভয়ে কখনো কিছু বলেনি। কিন্তু যখন তারা দেখেছিল যে বড় বৌদি দেবযানী তাকে এইভাবে শেষ করে ফেলেছে এই বাড়ির লোকজন, তখন তারা চুপ করে থাকেনি। তারা সুযোগ পেতেই সব বলে দিয়েছিল পুলিশের কাছে। পরবর্তীকালে দেবযানী মারা যাওয়ার পরে যখন বণিক বাড়ির বিল্ডিংটাতে সার্চ করা হয়, তখন সেই লাঠিটা পাওয়া যায় যেটা দিয়ে চন্দন বণিক নিজের স্ত্রী দেবযানী বণিককে মারধর করত, বা ঘটনার দিন যেটা দিয়ে মারধর করেছিল সেটাতে রক্তের দাগও পাওয়া গেছিল। দ্বিতীয়ত, যে শাড়িটা দিয়ে তাকে ফাঁস লাগিয়ে তার মারা যাওয়ার পরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেই শাড়িটা পাওয়া গেছিল সেই বিল্ডিং এর দোতলায়। আর দেবযানীর যে শোয়ার ঘর ছিল সেখানে পাওয়া গেছিল বেশ কয়েকখানা দেবযানীর হাতে লেখা চিঠি, যেগুলো সে শ্বশুরবাড়ির মানা করার ফলে হয়তো পোস্ট করতে পারেনি, কিন্তু সে লিখেছিল নিজের বাপের বাড়ির লোকজনের উদ্দেশ্যে, মাকে, বাবাকে, কখনো বা দাদাকে। তার উপর যে প্রত্যেক দিন অত্যাচার চালানো হতো সেই অত্যাচারগুলোর বিবরণ ওই চিঠিতে পাওয়া যায়, যেগুলো পরবর্তীকালে কোর্টে প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়েছিল। প্রথম দিকে চন্দ্রনাথ বণিক, তার ছেলে চন্দন বণিক, আরো যারা ওই ফ্যামিলির এই ব্যাপারে যুক্ত ছিল, তারা এই ব্যাপারটাকে সুসাইড বলে দেখাতে চাইছিল। তারা বডিটাকে একটা শাড়িতে ফাঁস লাগিয়ে টাঙিয়েও দিয়েছিল ফ্যানের সাথে। কিন্তু তারপর তারা মনে করে যে শরীরে এত আঘাতের চিহ্ন, কোনোভাবেই ব্যাপারটাকে সুসাইড বলে মনে হবে না, তাহলে এই বডিটাকে আপাতত নামিয়ে রাখা হোক আর ভাবা হোক যে কি করা হবে। বডিটাকেই কিন্তু লোপাট করতে হবে, কারণ এই আত্মহত্যার যে থিওরি সেটা এখানে কাজ করবে না। তারপরে ওই ফ্যামিলির একজন পারিবারিক ডাক্তার, নাম ছিল অজিত কুমার ব্যানার্জি, তার কাছে যাওয়া হয় ব্যাংক থেকে 1,00,000 টাকা তুলে নিয়ে। সেখানে গিয়ে চন্দ্রনাথ বণিক আর তার ছেলে তাকে রিকোয়েস্ট করেছিল যে একটা ডেথ সার্টিফিকেট বানিয়ে দিতে হবে। তিনি বলেছিলেন কার? তারা তখন বলেছিল আমাদের বাড়ির কাজের লোক। কাজের লোক মারা গেছে, ডেথ সার্টিফিকেট বানাতে হবে, সবই ঠিক আছে, কিন্তু আগে বডিটা দেখবো, এক্সামিন করব, তারপরে কিন্তু আমি ডেথ সার্টিফিকেট লিখব। তারা বলেছিল এই ব্যাগে আপনার জন্য 1,00,000 টাকা এনেছি আমরা, আপনার যদি দরকার হয় বা আপনি যদি বলেন তাহলে কিন্তু আমরা আরো অনেক অনেক বেশি এর থেকে দিতে পারি, আপনাকে একটা ডেথ সার্টিফিকেট লিখে দিতেই হবে। তিনি না করেছিলেন। তিনি বলেছিলেন আমি টাকা নিয়ে এই ধরনের বেআইনি কাজ করি না, আপনারা অন্য কোথাও যান। শেষ বেলায় বাইরে বেরিয়ে চলে যাওয়ার সময় চন্দ্রনাথ বণিক আবার ওই ডাক্তারকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, যদি পোস্টমর্টম হয় তাহলে কি বোঝা যায় মার্ডার হয়েছে? এই ব্যাপারটাতে ডাক্তারের সন্দেহ হয়েছিল। তিনি বলেছিলেন যে কেন, কি জন্য আপনি এই ধরনের প্রশ্ন করছেন? কিন্তু চন্দ্রনাথ বণিক আর চন্দন কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে চলে গেছিল। সেই দিন রাতেই 10টার সময় পুলিশের কাছে ফোন গেছিল একটা আননোন নাম্বার থেকে, বা পুলিশ এখনো জানে না কলটা কে করেছিল। 83 সালের 27 জানুয়ারি এই ফ্যামিলিটা এই ঘটনা ঘটিয়েছিল। 28 জানুয়ারি তারা টাকা তুলে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, আর রাত্রেবেলায় পুরো ব্যাপারটা সবার সামনে এসেছিল। এই ব্যাপারে কেসটা শুরু হয়েছিল 30 জানুয়ারি থেকে। ইতিমধ্যেই পুলিশের কার্যকলাপ দেখে পেছন রাস্তা দিয়ে পালিয়ে গেছিল চন্দ্রনাথ বণিক আর তার 2 ছেলে। এদিক ওদিক, এ হোটেল সে হোটেল পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত তারাও পুলিশের হাতে ধরা পড়ে। কেস চলে বহু বছর, লোয়ার কোর্ট, হাইকোর্ট হয়ে কেসটা যায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে চন্দ্রনাথ মানে শ্বশুর মশাই, চন্দন মানে হাজবেন্ড, আর সুমিত্রা একজন ম্যারেড ননদ, এই 3 জনকে দেওয়া হয়েছিল আজীবন কারাদণ্ড। আরো একজন ছেলে চন্দ্রনাথের, যে ছিল নাবালক, তার 3 বছরের সাজা হয়েছিল। আর এক মেয়ে জয়ন্তী, আনম্যারিড একজন মেয়ে, তার
2 বছরের জেল হয়েছিল। এই ঘটনাটা শোনার পরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আমার বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারটাতে পুরোপুরি মেয়েটার মা-বাবার দোষ।